রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসার পানিতে তীব্র দুর্গন্ধ, মিলছে পোকা, ঝুঁকিও বাড়ছে পানিবাহিত রোগের। জল খাওয়ানো যায় না, রান্ধানো যায় না, পানির ভিতরে ময়লা আসি। এরকম দুর্গন্ধ যুক্ত পানি আমাদের বাসায় আসে। আমরা পানির জন্য রান্না করতে পারি না, কোনো কিছু করতে পারি না, অনেক অসুবিধা। জামায়াতে ইসলামীর নিবন্ধন মামলার শীঘ্রই নিষ্পত্তির আশা। চলছে নির্বাচনের প্রস্তুতি, চূড়ান্ত দলীয় প্রার্থী। বে টার্মিনালের অবকাঠামো উন্নয়নে বাড়বে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা, তবে বড় জাহাজ ফেরাতে চ্যানেল খননের দাবি। এবং নিষেধাজ্ঞা অমান্য করেই সাগর ও নদী থেকে গলদা, বাগদা চিংড়ির রেণু আহরণ, হুমকিতে জীববৈচিত্র্য। স্বাগত। এখন সকালে শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি শরীফ রওশন। রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসা যে পানি সরবরাহ করছে তা ঘোলা এবং তীব্র দুর্গন্ধযুক্ত, কোথাও কোথাও মিলছে পোকাও। এর মধ্যে জুরাইনের বাসিন্দাদের এ নিয়ে ভোগান্তির কোনো শেষ নেই। রান্নাসহ দৈনন্দিন কাজে ময়লা এবং দুর্গন্ধযুক্ত পানি ব্যবহারে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন এই এলাকার বাসিন্দারা। স্থানীয় মসজিদের গভীর নলকূপ এখন শেষ ভরসা। চিকিৎসকরা বলছেন এই দূষিত পানি ব্যবহারে ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগ সহ নানা স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। তবে এই অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ওয়াসার দায়িত্বরত কোনো কর্মকর্তা। আবু বক্কর মুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন বাইজিদ সাদ। পূর্ব জুরাইনের ইসলামাবাদ মসজিদের গভীর নলকূপ ঘিরে পানির বোতল, জার বা কলসি হাতে পানির জন্য এই অপেক্ষায় বলে দেয় কতটা দুর্দশায় দিন পার করছেন এ এলাকার বাসিন্দারা। নিরাপদ পানির জন্য বাড়তি খরচ করতে হচ্ছে জুরাইন ও মুরাদপুরের বাসিন্দাদের। সময় যাচ্ছে অনেক। প্রতিদিন সকাল ৬টা থেকে বেলা ১১টা এবং বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এলাকাবাসী পানি নিতে পারেন মসজিদ থেকে। এখানে এক বোতল বা এক জগ পানি ১ টাকা, ৫ লিটারের বোতল ২ টাকা, ১০ লিটারের বোতল বা কলসি ৩ টাকা এবং জার ভরে পানি নিলে দিতে হয় ৫ টাকা। মসজিদের দেওয়ালে লেখা সুবহানাল্লাহ, এই পানি আল্লাহর নিয়ামত। পানের অযোগ্য ওয়াসার পানির পরিবর্তে দীর্ঘ ১ যুগ ধরে এই পানি এলাকাবাসীর জন্য নিয়ামতি বটে। তারা বলছেন মসজিদগুলো যদি পানি না দিত তাহলে খাবার জন্য তাদের পানি পাওয়ার আর কোনো উপায় থাকতো না। বড় বড় ড্রাম কিনা লইছি, এই পানি নিয়ে আসে, এটিতে গোসল করি, খাই লই আর রান্না বান্না করি। জল খাওয়ানো যায় না, রান্ধানো যায় না, এই জল নিয়ে কিনা জল নিয়ে রান্ধি। এই যে কিনা নেই দেখেন, এই যে পানি এই যে ভরছি, সবাই এরকম কিনা খাইতেছি আমরা। তো এরকম ভাবে আমরা কিভাবে চলুন? এটা আছে বিদেয় আমরা এলাকাবাসী এবং আশেপাশের এলাকাবাসী এই পানিটা দিয়ে আমরা খুব সুখে স্বাচ্ছন্দ্যে আছি এবং আমরা ভালো আছি। মসজিদের পানিটা তো নিতে আসি, এটা খাইতে আসি, এটা মোটামুটি আছে। এরকম পুরা ময়লা ড্রেনের পানি আসে। এখন টিভির ক্যামেরা দেখেই এ এলাকার নারীরা অভিযোগ করেন বছরের পর বছর খাবার ও রান্নার পানির কষ্টে ভুগতে হচ্ছে তাদের। সরেজমিনে দেখা যায় ওয়াসা যে পানি সরবরাহ করছে তা ঘোলা ও তীব্র দুর্গন্ধযুক্ত। এখন ঘোলা পানির সঙ্গে আসছে পোকাও। আমাদের অত্র এলাকায় পানিটার খুবই সমস্যা এবং পানির ভিতরে ময়লা আসি। এরকম দুর্গন্ধ যুক্ত পানি আমাদের বাসায় আসে, তো আমরা এগুলো দিয়ে কোনো কাজ করতে পারি না। বিগত অনেক দিন থেকে যাবত এই পানির সমস্যাটা গোলা হয়। ভাত রান্না করলে ভাতের চাউলটা কালো হয়ে যায়। আমরা পানির জন্য রান্না করতে পারি না, কোনো কিছু করতে পারি না, অনেক অসুবিধা পানির। ঋষিপাড়ার ১ বছর ৩ মাস বয়সী রাইসা, তার পুরো শরীর জুড়ে চুলকানি। পুরো পরিবার ভুগছেন একই অসুখে। স্থানীয় ফার্মেসিগুলোর বিক্রির হারও বলছে এলাকায় বেড়েছে চুলকানির রোগী। গোসল করানোর পরের থেকে এই যে শরীরে গোটা হইতেছে, ডাক্তারের ওষুধ খাওয়াইতেছে, কমতেছে না। 2 বছরের বাচ্চার পুরা শরীরে গোটা, ডাক্তারের কাছে কালকে নিছে, হ্যাঁ ওষুধ দিতেছে, কোনো কাজ হইতেছে না। এখান থেকে ওষুধ নেওয়া হইতেছে, মলম ক্রিম যায়, কিন্তু এটার সমাধান হচ্ছে না। এটা পানির অবশ্যই পরিবর্তন করা উচিত। শুধু জুরাইন নয়, এমন অভিযোগ কল্যাণপুর, তেজগাঁও, মালিবাগ, মধুবাগ, মগবাজার, খিলগাঁও, বনশ্রী, বাড্ডা, বাসাবো, মুগদা, মানিকনগর, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের।
চিকিৎসকরা বলছেন এই দূষিত পানি ব্যবহারে ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস, নানা চর্মরোগ সহ দীর্ঘমেয়াদী ক্রনিক রোগে ভুগতে পারে যে কেউ। দূষিত পানি গ্রাহক পর্যন্ত চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি না এবং বাচ্চারা এখান থেকে বেশি এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে, বয়স্ক মানুষরা এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে। ডায়রিয়াজনিত রোগ বেড়ে যাবে, পানিবাহিত রোগ বেড়ে যাবে, যেমন টাইফয়েড, হেপাটাইটিস, জন্ডিস, কিছু স্কিন ডিজিজ হয়, এটা কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের মতো কিছু কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে। এত সব অভিযোগ নিয়ে এবার আমরা কথা বলতে চাই ওয়াসার কর্মকর্তাদের সঙ্গে, তবে দেখা মিলল না ব্যবস্থাপনা পরিচালকের। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দায়িত্বরত কোনো কর্মকর্তা। তবে আমাদের কাছে অভিযোগ শুনে সঙ্গে সঙ্গেই সমাধানের আশ্বাস দেন উপব্যবস্থাপনা পরিচালক AKM শহীদুদ্দিন। ঢাকায় বর্তমানে পানির চাহিদা দৈনিক গড়ে 280 থেকে 290 কোটি লিটার। ওয়াসার উৎপাদন সক্ষমতা রয়েছে 295 কোটি লিটার পানি। বাইজিদ সাদ, এখন, ঢাকা। আপিল নিষ্পত্তি শেষ করে অল্প সময়ের মধ্যেই জামায়াত ইসলামী নিবন্ধন ফিরে পাচ্ছে বলে জানিয়েছেন দলটির আইনজীবী শিশির মনির। তবে আইনি জটিলতার মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করছে দলটি। ইতিমধ্যেই ঠিক করা হয়েছে দলীয় প্রার্থীও। 11 বছর ধরে নিবন্ধন হারানো জামায়াত ইসলামী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে ভোটের রাজনীতিতে আশার আলো দেখছে। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে 2009 সালে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ওই রিটে নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট একটি বৃহত্তর বেঞ্চ জামায়াতের নিবন্ধন বাতিল করে রায় দেয়। তবে সেই রায়ে 3 বিচারপতির মধ্যে জ্যেষ্ঠ বিচারপতি জামায়াতের নিবন্ধন বহাল রাখার পক্ষে রায় দেন। এটি আদালতের এখতিয়ার নয় বলেও পর্যবেক্ষণ দেন ওই বিচারপতি। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করা হলে চেম্বার আদালত সাড়া না দিয়ে বিষয়টি প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠায়। তবে প্রায় এক যুগেও আপিল বিভাগ জামায়াতের নিবন্ধনের মামলাটি নিষ্পত্তি করেনি। 2023 সালের 19 নভেম্বর আইনজীবীর অনুপস্থিতি দেখিয়ে আপিল খারিজ করে দেয়া হয়। এরপর মামলার আর কোনো অগ্রগতি ছিল না। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পতন হয় শেখ হাসিনার সরকারের। আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনের অবসান ঘটায় ওই বছর 22 অক্টোবর মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করে জামায়াত। এ পর্যন্ত কয়েকবার শুনানির জন্য কার্যতালিকায় এলেও এখনও নিষ্পত্তি হয়নি। তবে আপিলের আংশিক শুনানি শেষ হয়েছে। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের। এমন পরিস্থিতিতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, জামায়াত কেন নিবন্ধন ফিরে পাচ্ছে না? কেন দেরি হচ্ছে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে? এমন প্রশ্নের জবাবে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, অল্প সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি হবে, আর তাতেই নিবন্ধন ফিরে পাবে জামায়াত। হাইকোর্টে এই ব্যাপারে দ্বিধা বিভক্ত। দ্বিতীয় কথা হলো, কেন হাইকোর্ট দ্বিধা বিভক্ত? কোন প্রশ্নে? হাইকোর্টের যিনি সিনিয়র বিচারপতি ছিলেন 3 জনের মধ্যে, তিনি নিবন্ধন বাতিল করেননি। তিনি আর্গুমেন্ট করেছেন এটা যে এইভাবে যদি একটা রাজনৈতিক দলের রিট পিটিশনের ভিত্তিতে আরেকটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়, তাহলে রাজনৈতিক যে সংস্কৃতি আছে সেটি কোনোভাবেই ডেভেলপ করতে পারবে না। এবং নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে তো সকলেই আকাঙ্ক্ষিত, সকলেই মনে করছেন যে দ্রুতই এটা পাওয়া উচিত। যেহেতু একটা আদালতের প্রক্রিয়ার মধ্যে আছে, এই জন্য আদালতের নিষ্পত্তি করতে যত সময় লাগে এত সময় নিশ্চয়ই ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। প্রতীকের ব্যাপারে আমাদের ফুল কোর্টের একটি রেজলিউশন আছে। আমরা যখন রেজিস্ট্রেশনের মামলা নিষ্পত্তি করব, আমরা সেই ইস্যুটাও একই সাথে নিষ্পত্তি করার চেষ্টা করব। নিবন্ধনের আইনি জটিলতা শিগগিরই কেটে যাবে এমন প্রত্যাশার কথা জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াত পুরোদমে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রাজনীতিতে জামায়াত এখন যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের নিবন্ধন সবগুলো শর্ত পূরণ করার পরও আমাদের নিবন্ধনকে বাতিল করেছে। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েই গভর্নমেন্ট এটা করেছে। আমরা শঙ্কা করছি না, তবে ষড়যন্ত্র চক্রান্ত তো জামাতের বিরুদ্ধে সবসময় ছিল, এখনও আছে। আর জামাত একটা রাইজিং ফোর্স। জামাতের হাতে সৎ, দক্ষ, যোগ্য সকল সেক্টরে নেতৃত্ব দেওয়ার মতো ম্যান পাওয়ার রয়েছে। জামাতে রয়েছে বিপুল পরিমাণ জনগণের সমর্থন। আদালতের প্রক্রিয়ার মাধ্যমে আমরা ন্যায় বিচারের মাধ্যমে এটি ফিরে পাব আমরা আশা করছি, এবং জনগণও সেটি প্রত্যাশা করে।
গত 15 বছর আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াত। দলটির নেতারা এই দাবি করে বলেন, আগামীতে জামায়াতের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্রই সফল হবে না। জাহিদ হাসান, এখন, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে পারভেজের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা পারভেজ হত্যার সাথে জড়িতদের দ্রুতই চিহ্নিত এবং বিচারের দাবি করেন। পারভেজ টার্গেট কিলিংয়ের শিকার কিনা সেটি তদন্তেরও দাবি জানান তারা। এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে যেন কোনো রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় না দেওয়া হয় সেই দাবি জানান শিক্ষার্থীরা। যারা খুন করেছে তারা সন্ত্রাসী এবং খুনি, তাদের পরিচয় একটাই, তারা শিক্ষার্থী না। কোনো রাজনৈতিক শেল্টারে রাজনৈতিক পরিচয়ে তাদেরকে যেন কোনো আশ্রয় প্রশ্রয় না দেওয়া হয়। আমরা অনতিবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে জাহিদুল ইসলাম পারভেজকে কি টার্গেট কিলিং এর অংশ হিসেবে হত্যা করা হয়েছে কিনা সেটি সুষ্ঠুভাবে তদন্ত করতে হবে। কাল বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে প্ল্যাটফর্মটিকে বিলুপ্তি ঘোষণা করুন এবং সসম্মানে জুলাই অভ্যুত্থান যাতে আর কোনো বিতর্ক সৃষ্টি না হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আর কোনো যাতে বিতর্ক সৃষ্টি না হয়, এই নাম যাতে আর কোনোভাবে কলুষিত না হইতে পারে। এদিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের অপরাধ প্রমাণিত হওয়ার আগেই ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। রোববার রাতে বাংলা মোটরের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বলেন, তদন্তের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর দায় দেওয়া নিন্দনীয় ও অনভিপ্রেত। প্রকৃত অপরাধী ও ক্যাম্পাসে সহিংসতা ছড়ানোর পেছনে থাকা বাস্তব চিত্রকে আড়াল করতে ছাত্রদল এমন কাজ করছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান উমামা ফাতেমা। এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি ঘৃণ্য রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে। হত্যার প্রকৃত কারণ, প্রকৃত অপরাধী এবং ক্যাম্পাস সহিংসতা ছড়ানোর পেছনে বাস্তব চিত্রকে আড়াল করে তারা ঘটনার রাজনৈতিক ব্যবচ্ছেদে বেশি মনোযোগী হয়েছেন। এমনকি উদ্দেশ্য প্রণোদিতভাবে গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এই হত্যার মদতদাতা হিসেবে অভিযুক্ত করে যাচ্ছে। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। একদিকে অনুমোদনের পর চট্টগ্রাম বন্দরের বহুল কাঙ্ক্ষিত বে টার্মিনালের অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথ এবার সুগম হলো। এবার এই প্রকল্পে অর্থায়নে বিশ্বব্যাংকের সঙ্গে 10,000 কোটি টাকার ঋণ চুক্তি সই হবে। এরপরেই শুরু হবে অবকাঠামোর নির্মাণ কাজ। তবে এই টার্মিনালে 24 ঘন্টা 12 মিটার গভীরতার বড় জাহাজ চলাচল নিশ্চিত করতে হলে কুতুবদিয়া থেকে বহির্নগর পর্যন্ত 30 নটিক্যাল মাইল দীর্ঘ চ্যানেল খনন করতে হবে বলছে বন্দর সংশ্লিষ্টরা। আরও দেখুন হাজেরা শিউলির প্রতিবেদনে। প্রতি বছর চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং বাড়ছে গড়ে 4 থেকে 7%। সেই হিসেবে 2030 সাল নাগাদ হ্যান্ডলিং বাড়বে অন্তত 3 মিলিয়ন। বন্দরের বর্তমান অবকাঠামো সক্ষমতা কাজে লাগিয়ে সেই চাহিদা পূরণ বেশ কঠিন। তাই আগামী 100 বছরের বাণিজ্যিক চাহিদা পূরণে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে 2013 সালে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দীর্ঘ এক যুগে নকশা ও মহাপরিকল্পনা প্রণয়ন, ভূমি অধিগ্রহণ ছাড়া দৃশ্যমান অগ্রগতি অনেকটাই শূন্য। তবে গেল বছরের জুনে বিশ্বব্যাংক এই প্রকল্পে প্রায় 9,500 কোটি টাকা ঋণ অনুমোদন দিলে গতি পায় এই মেগা প্রকল্প। যদিও প্রকল্পটি একনেকে অনুমোদনের অপেক্ষায় থাকায় হয়নি ঋণ চুক্তি। অবশেষে রোববার 14,000 কোটি টাকা ব্যয়ের বে টার্মিনালের অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদন হয় একনেকে।
প্রকল্পটির দুটি অংশের মধ্যে সমুদ্রে 6.5 কিলোমিটার দীর্ঘ চ্যানেল খনন, স্রোতরোধী প্রাচীর নির্মাণ এবং সড়ক ও রেল সংযোগ সড়ক নির্মাণ করা হবে। এতে প্রায় 9.5 কোটি টাকা দেবে বিশ্বব্যাংক। এতে প্রকল্পের অপর গুরুত্বপূর্ণ অংশ পাবলিক প্রাইভেট পার্টনারশিপে 4টি টার্মিনাল নির্মাণে বিদেশি বিনিয়োগও ত্বরান্বিত হবে বলে আশা কর্তৃপক্ষের। টার্মিনালের ডিপিপিটা অনুমোদন হলেই বিশ্বব্যাংকের সাথে লোন এগ্রিমেন্টটা হয়ে যাবে সরকারের, এবং এর পরপরই ঠিকাদার নিয়োগ সহ অন্যান্য কার্যক্রম শুরু হয়ে যাবে। এই ডিপিপিটা হচ্ছে মূলত অ্যাক্সেস চ্যানেল, ব্রেকওয়াটার এবং অন্যান্য মেরিন ইনফ্রাস্ট্রাকচার যেগুলো। পোর্ট, এটা আমাদের একটা গেম চেঞ্জের হিসেবে ইন ফিউচারে অ্যাড হবে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা যে পদক্ষেপগুলো নিচ্ছি তার মধ্যে মাতারবাড়ি অন্যতম। এই প্রকল্প বাস্তবায়িত হলে বন্দরের সক্ষমতা বাড়বে কয়েক গুণ। 24 ঘন্টা বড় জাহাজ ভিড়লে চট্টগ্রাম হবে বিনিয়োগ ও পোর্ট হাব। তবে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে পৃথক কর্তৃপক্ষ গঠনের আহ্বান ব্যবসায়ীদের। টার্মিনালের যে প্রকল্প চিটাগং পোর্টের থেকে সেপারেট একটা প্রকল্প করে ফেলতে হবে। সেই প্রকল্প ডাইরেক্টর সে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে কাজ করবে। প্রতি 1 মাস পর পর তারে কাজের প্রোগ্রেস দিতে হবে, টার্গেট দিতে হবে। তাইলে এটা আগামী 5 বছরের মধ্যে অন্তত আশা করা যাবে। টার্মিনাল হলে সুফল আমরা পাবো, মানে আমাদের চট্টগ্রাম বন্দরের ধারণ ক্ষমতা যেটা, ধারণ ক্ষমতা বাড়বে। নাব্যতা কম হওয়ায় চট্টগ্রাম বন্দরে 10 মিটারের গভীরতার বড় জাহাজ ভিড়তে পারে না। বহির্নোঙরে সর্বোচ্চ জোয়ারে ভিড়তে পারে 11 মিটারের জাহাজ। বে টার্মিনালে 12 মিটারের গভীরতার বড় জাহাজে ভিড়বে বলে আশা কর্তৃপক্ষের। তবে জোয়ার ভাটার নির্ভরতা কাটিয়ে বে টার্মিনালে 24 ঘন্টা 12 মিটার গভীরতার জাহাজ চলাচল নিশ্চিত করতে হলে কুতুবদিয়া থেকে বহির্নোঙর পর্যন্ত 30 নটিক্যাল মাইল চ্যানেল খনন করতে হবে বলছে বন্দর সংশ্লিষ্টরা। আমরা কত বড় জাহাজ চাচ্ছি, কত গভীরতার জাহাজ চাচ্ছি। যদি 10 মিটার গভীরতার জাহাজ চাই তাহলে যে কোনো সময় আসবে, 10.5 মিটারের যে কোনো সময় আসবে। কিন্তু 12 মিটার প্লাস যদি আমরা জাহাজ চাই তাহলে কিন্তু কুতুবদিয়া থেকে এই চ্যানেলের বিশাল একটা অংশ ড্রেজিং করতে হবে, যেটি কিন্তু খুবই ব্যয়বহুল। বিদেশি টার্মিনাল অপারেটররা টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করলেও চ্যানেল খননের ব্যয় বহন করতে হবে বন্দরকে। তাই প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগের ক্ষেত্রে সবকিছু বিবেচনায় নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। ঝালকাঠির গাবখান চ্যানেলে ড্রেজিংয়ে ধীর গতির ফলে ব্যাহত হচ্ছে বিভিন্ন রুটে নৌ চলাচল। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নৌপথ নির্ভর ব্যবসা বাণিজ্য। তবে গাফলতি নয়, যান্ত্রিক ত্রুটির কারণে ড্রেজিং কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আলামিন তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। ঝালকাঠির সুগন্ধা বিষখালীর সঙ্গে পিরোজপুরের সন্ধ্যা নদীর সংযোগ ঘটিয়েছে 16 কিলোমিটার দৈর্ঘ্যের গাবখান চ্যানেল। তবে দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় নাব্য সংকটে ধুঁকছে এই নৌপথ। এতে মোহনাসহ বিভিন্ন জায়গায় জেগেছে অসংখ্য চর। ফলে প্রায় 200 কিলোমিটার বেশি ঘুরে বঙ্গোপসাগর হয়ে চলাচল করতে হয় বড় নৌযানগুলোকে। আর মাঝারি নৌযান চলাচলের জন্য অপেক্ষা করতে হয় জোয়ারের। 5 মাস আগে চ্যানেলটি খননের উদ্যোগ নেয় BIWTA, কিন্তু ড্রেজার মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে এখনও কাজ শুরুই হয়নি। এতে ব্যাহত হচ্ছে নৌপথে পণ্য পরিবহন। চট্টগ্রাম থেকে কয়লা নিয়ে এসে মোংলার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের অনেক সময় লাগে। গাবখান চ্যানেলে যদি ঠিক মতন খনন করা হতো তাহলে আমরা অল্প সময় গন্তব্যস্থলে মালটা পৌঁছতে পারতাম। এখান থেকে এক গ্রুপ যাওয়ার পরে এরপরে জোয়ার হলে আমরা যাব, মানে 6 ঘন্টা এখানে অতিরিক্ত বসে থাকতে হয়। কিন্তু সেরকম করে কোনো ড্রেজার হয়নি, যে কারণে এই চ্যানেল থেকে অনেক জাহাজ না ঢুকে আউটারের সমুদ্র পথে তারা এই পথ অতিক্রম করে যাচ্ছে। তবে দ্রুত সমস্যার সমাধান করে চ্যানেলের নাব্য ফেরানোর আশ্বাস দেন সংশ্লিষ্টরা। খনন কাজ কিন্তু চলমান আছে, তবে ইতিমধ্যে ড্রেজার কিছুটা যান্ত্রিক সমস্যা হয়ে গেছে। যান্ত্রিক সমস্যা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা মেরামতের জন্য অলরেডি গ্রহণ করছি। জাহাজ ঢুকতেও পারতেছে, বের হতে পারছে, বাট প্রশস্তকরণের জন্য হয়তো কিছু সমস্যা হচ্ছে ন্যারোর জন্য। সেটা আমরা প্রশস্তকরণের কাজ অতি শীঘ্রই শেষ করতে পারবো আশা করি। গাবখান চ্যানেলের ড্রেজিং শেষ হলে মোংলা থেকে ঢাকা ও চট্টগ্রামের নদীপথের দূরত্ব কমবে অন্তত 118 কিলোমিটার। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। সময় হলো একটা বিরতির।
ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন সকাল। সপ্তাহের ব্যবধানে বাজারে চড়া সবজির দাম, কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। এছাড়া ক্রেতাদের স্বস্তি নেই মাছের বাজারেও। আকার এবং জাত ভেদে কেজি প্রতি 20 থেকে 50 টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে মাছ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিলেটের সোভানীঘাট কাঁচা বাজারে আছেন সন্দীপন শুভ এবং ঝালকাঠির বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন আলামিন তালুকদার। তবে শুরুতেই শুভ, আপনার কাছে জানতে চাই বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন, আর যারা বাজারে আসছেন ক্রেতারা, তারা সবজির বাড়তি দাম নিয়ে কি বলছেন? রসুন, আপনাকে প্রথমেই শুভ সকাল জানাচ্ছি। তবে স্বস্তি নেই সবজির বাজারে, আপনি যেমনটি বলছিলেন ঠিক তেমনই কিন্তু এখানে এসে আমরা দেখতে পাচ্ছি। এই বাজারটি হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী একটি বাজার, সিলেটের সোভানীঘাট কাঁচা বাজার। সেই কাঁচা বাজারে কিন্তু আমরা যেমনটি এসে দেখলাম যে ঈদের পর থেকে যে দাম বেড়ে গেছে সেই বাড়তির দিকেই কিন্তু এখনও রয়েছে। প্রতিটি সবজি কিন্তু 5 থেকে 10 টাকা, কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি দাম বেড়েছে। এবং আজকের বাজার দর যদি আপনাকে প্রথমে আমি একটু জানিয়ে রাখি, সেক্ষেত্রে ঝিঙে 60 থেকে 70 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু অন্যান্য পণ্য যেমন মূলার দামও কিন্তু 70 থেকে 80 টাকা বেড়েছে, যেটি গত মাসেও কিন্তু আমরা দেখেছি যে 50 টাকা বা 55 টাকায় বিক্রি হয়েছে। এর পাশাপাশি যদি আমি পেঁপের কথা বলি, সেই পেঁপেও কিন্তু আজকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি কিন্তু গত সপ্তাহেও 60 টাকা বা 55 টাকা দরে বিক্রি হয়েছে। বাঁধাকপি কিন্তু গত মাসে মাত্র 20 থেকে 25 টাকা ছিল, সেটি কিন্তু এক লাফে 60 টাকা বিক্রি হচ্ছে, কোনো কোনো জায়গায় আরও বেশি দামে চড়া দামে বিক্রি হচ্ছে। শিমের দামও কিন্তু একইভাবে 60 টাকায় বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে গিয়ে আরও বেশি দামে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি বলি ঝিঙের কথা, ঝিঙের দামও কিন্তু বেড়েছে, করলার দাম 10 টাকা বেড়েছে। এর পাশাপাশি যদি মিষ্টি লাউয়ের কথা বলি, মিষ্টি লাউ কিন্তু প্রতি পিস এখানে 80 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে। কাঁকরুল কিন্তু প্রতি পিস কিন্তু কাঁকরুল 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে সেটি কিন্তু 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আমি যদি শাকের কথা বলি, প্রতি একটা শাক কিন্তু যেমনটি গত সপ্তাহে আমরা দেখেছি 10 থেকে 15 টাকা, সেটি কিন্তু 20 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে লাল শাক সহ বিভিন্ন ধরনের পুঁই শাক, ডাঁটা শাক রয়েছে, সেগুলো কিন্তু অনেক বেশি দরে বিক্রি হচ্ছে। এবং আপনি যেমনটি প্রথমে আমার কাছে জানতে চেয়েছিলেন যে বাজারের বিশেষ করে ক্রেতাদের কথা, ক্রেতারা কিন্তু আসলে কোনো প্রকারই স্বস্তি নেই তাদের মনে, কারণ এই মুহূর্তে যেমনটি হয়েছে যে প্রতিটা সবজির দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এর মূল কারণ হচ্ছে গিয়ে যে বৃষ্টিপাত হচ্ছে, সবজির আমদানি কমে গেছে, সরবরাহ কমে গেছে, এইসব কারণেই কিন্তু সবজির দাম অনেকটাই বেড়ে গেছে। এই ছিল সিলেটের সবজির বাজার থেকে আমার কাছে সর্বশেষ। সিলেটের সোভানীঘাট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। এবার আমরা ঝালকাঠিতে জানতে চাই, ঝালকাঠিতে আলামিন তালুকদার আছেন। আলামিন, আপনার ওইখানে বাজারে কি পরিস্থিতি, আর বাজার মনিটরিং এর কোনো ব্যবস্থা দেখেছেন কিনা আপনি? মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। মূলত মাছের প্রজনন বাড়াতে সরকার এই অবরোধ আরোপ করেছে। গেল 15 এপ্রিল থেকে আগামী জুন মাসের 11 তারিখ পর্যন্ত মোট 58 দিন সমুদ্রে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। এ কারণে বাজারে কিন্তু সামুদ্রিক যে সমস্ত মাছ রয়েছে, তার মধ্যে ইলিশ মাছ অন্যতম, সেই সমস্ত মাছ কিন্তু একেবারেই সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে মাছের বাজার অনেকটাই ঊর্ধ্বমুখী। আজকের বাজারে যদি বলি, সব ধরনের মাছে 20 থেকে 50 টাকা দাম বেড়েছে। সেক্ষেত্রে আজকের বাজারে যে সমস্ত মাছ বিক্রি হচ্ছে তার মধ্যে কিছু কিছু মাছের দাম আমি একটু জানিয়ে দিচ্ছি আপনাদের মাধ্যমে। আজকের বাজারে যে চাষের যে তেলাপিয়া মাছ রয়েছে, গেল সপ্তাহে এই তেলাপিয়া মাছ বিক্রি হয়েছে 140 টাকা। সেই তেলাপিয়া মাছ কিন্তু 40 টাকা বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। এছাড়া চাষের যে কই মাছ রয়েছে, সেই কই মাছও কিন্তু গেল সপ্তাহে বিক্রি হচ্ছে 250 টাকা, আজকের বাজারে বিক্রি হচ্ছে 300 টাকায়। এবং যেটি একেবারে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল পাঙাশ মাছ, সেই পাঙাশ মাছ কিন্তু আজকে আকার বেঁধে বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা। এটিতেও আসলে 40-50 টাকা কেজিতে দাম বেড়েছে। এবং চাষের যে শিং মাছ রয়েছে, সেই শিং মাছ কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা। এটিতেও কেজি প্রতি 50 টাকা দাম বেড়েছে। এবং রুই এবং কাতল মাছেও দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। আজকের বাজারে মাঝারি সাইজের রুই মাছ বিক্রি হচ্ছে 360 টাকা এবং কাতল
কাতল মাছ বিক্রি হচ্ছে 350 টাকা, এবং কার্প জাতীয় যে সমস্ত মাছ রয়েছে সে সমস্ত মাছ আজকের বাজারে কিনতে পাওয়া যাচ্ছে 200 থেকে 220 টাকায়। এবং এর পাশাপাশি পাবদা মাছ বিক্রি হচ্ছে আকার ভেদে 350 থেকে 400 টাকায়। তবে বিক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতারা বলছেন আসলে সামুদ্রিক যে মাছ ধরার নিষেধাজ্ঞা, এই কারণে মাছের সরবরাহ কমে গেছে, তাই তারা বাড়তি দামে মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছেন, এবং আপাতত মাছের দাম কমার কোনো সম্ভাবনা নেই। এবং ক্রেতারা আসলে হঠাৎ করে এই মাছের দাম বাড়ার কারণে তারা কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছেন। তবে এই যে কেউ অসাধু যারা ব্যবসায়ী তারা জানি খুব বেশি বাড়তি দামে না বিক্রি করতে পারে, এজন্য ক্রেতারা বাজারে নিয়মিত ভোক্তা অধিকার সহ অন্যান্য সব দপ্তর রয়েছে তাদের বাজার পরিদর্শনের বিষয়টি সামনে এনেছেন। তো ঝালকাঠি থেকে আমার কাছে ছিল মাছ বাজার পরিস্থিতির সবশেষ। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম মাছ এবং সবজির বাজার পরিস্থিতি। আমাদের সাথে যুক্ত ছিলেন সিলেটের সোভানীঘাট কাঁচা বাজার থেকে সন্দীপন শুভ এবং ঝালকাঠি থেকে আলমিন তালুকদার। এবারে ভিন্ন প্রসঙ্গ। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে নদী ও সাগর থেকে গলদা ও বাগদা চিংড়ি রেণু আহরণ করছে উপকূলীয় এলাকার হাজারো জেলে। মশারি নেট দিয়ে এসব রেণু ধরার কারণে হুমকিতে পড়ছে সামুদ্রিক জীববৈচিত্র্য। সচেতনতা আর বিকল্প কর্মসংস্থানের অভাবে বন্ধ হচ্ছে না এমন পরিবেশ বিনাশী কর্মকাণ্ড। তবে নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের পদক্ষেপ বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাহমুদুর নবীর ক্যামেরায় আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। দেশের উপকূলীয় অঞ্চলের জেলাসমূহে এখন চিংড়ির রেণুপোনা ধরার মহোৎসব চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে এই কাজটি করে যাচ্ছে অনবরত। আর এর ফলে কিন্তু চিংড়ির রেণুর সাথে মারা পড়ছে বিভিন্ন জাতের মাছের পোনা। নিষেধাজ্ঞা থাকলেও এটি মানছেন না অনেকেই, আর এতে নষ্ট হচ্ছে পরিবেশও। বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদী সংলগ্ন কালমেখা গ্রামের বাসিন্দা শামীম, নজরুল ও শাহালম প্রতিদিন সকাল সন্ধ্যা নদীতে মশারির তৈরি নেট দিয়ে শিকার করেন চিংড়ির রেণু। প্রতিটি রেণুর দাম 1 থেকে 1.5 টাকা হিসাবে দৈনিক আয় 500 থেকে 1000 টাকা। পেটের দোহাই দিয়ে নিষেধাজ্ঞা মানছেন না শামীম, নজরুল ও শাহালমের মতো অনেক জেলে। মাছটার নাম হলো রেণু মাছ, যাকে বলে গলদা চিংড়ি। এই মাছটা এই 3 মাস আহরণ হয়, রাইতে আর দিনে ধরি। তাই আমরা ধরি 2 ঘন্টা 2.5 ঘন্টা, মনে করেন 2 টান দিছি আর 1 টান দিব শেষ। ধরেন আমার টাকা জমি নাই, কিছু না, এই যে ধরি আমি পেটের সংসার চালাই। বঙ্গোপসাগর সংলগ্ন নদীগুলো বাগদা চিংড়ির অন্যতম উৎস। মশারির নেট দিয়ে এই রেণু শিকার করেন জেলেরা। নেটের জালের ফাঁস এতটাই ছোট যে শুধু চিংড়ি নয়, অন্যান্য মাছের পোনাও আটকে যায় এতে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য ও প্রাকৃতিক উৎপাদন ব্যবস্থা। জেলেদের সচেতনতা বৃদ্ধি ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন এই মৎস্য কর্মকর্তা। মেইন স্ট্রিমে নিয়ে আসা, সাথে সাথে বিভিন্ন ধরনের এদের ভিতরে ইন্টারভেনশন দেওয়া, বিকল্প কর্মসংস্থান বলি, আদার্স বিষয়গুলা বলি, নিয়ে আসলে আমার মনে হয় ডেফিনেটলি সামনের দিনগুলোতে এই সমস্যাগুলো থাকবে। চিংড়ি গভীর সমুদ্রে থাকলেও রেণু অবস্থায় বিচরণ করে উপকূলীয় মোহনায়। এই রেণু ধরা নিষিদ্ধ হলেও অনেক জেলে তা মানছেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে অবৈধভাবে রেণু আহরণ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে নৌপুলিশ বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হয়নি। আমরা আপাতত যে কাজটা করি, বোঝানোর চেষ্টা করি আপনারা তো চাষ করবেন এটা না করার জন্য। আর এই জালগুলোকে আমরা বিভিন্নভাবে ধরে আমরা ধ্বংস করার চেষ্টা করি। আর পাশাপাশি যেখানে জালগুলো উৎসমুখটা আমরা এখানে যোগাযোগ করি যাতে এখানে না আসতে পারে জালগুলো। আর মাঝে মাঝে আমাদের চেকপোস্ট বসে। বরিশাল বিভাগেই নিবন্ধিত জেলের সংখ্যা 4 লাখের বেশি। 2000 সাল থেকে প্রাকৃতিক উৎস থেকে রেণু ধরা নিষিদ্ধ হলেও বাস্তবে তা বন্ধ হয়নি। মৎস্য বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সমুদ্র উপকূলে রয়েছে প্রায় 475 প্রজাতির মাছ, যাদের প্রজনন স্থল এই উপকূলীয় অঞ্চল। ফিরদাউস সোহাগ, এখন, বরগুনা।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং পর্যটন সম্ভাবনাময় জেলা হলেও স্বাস্থ্য সেবায় বেশ পিছিয়ে সর্বোত্তরের জেলা পঞ্চগড়। 2023 সালে চীন বাংলাদেশের যৌথ অর্থায়নে 1000 শয্যার একটি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তি স্থাপন করা হলেও ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার এবং ষড়যন্ত্রে বন্ধ হয়ে যায় সেই কার্যক্রম। তবে এবার চীনের অর্থায়নে উত্তরের পঞ্চগড়ে হাসপাতাল করার দাবিতে আন্দোলনে নেমেছে পঞ্চগড়ের সর্বস্তরের মানুষ। পঞ্চগড় থেকে আরো জানাচ্ছেন লুৎফর রহমান। দেশের সর্বোত্তরে সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ জনপদ পঞ্চগড়। জেলাটি তিন দিকে ভারত, কাছে নেপাল ও ভুটান। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধার অবস্থানও জেলাটিতে। ভৌগোলিকভাবে ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ও পর্যটন সম্ভাবনাময় হলেও জেলাটি স্বাস্থ্যসেবা খাতে বেশ পিছিয়ে। জেলার বাসিন্দাদের চিকিৎসা সেবার ভরসা 100 শয্যার সদর হাসপাতাল ও কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কিন্তু সেসবেও আছে লোকবল ও আধুনিক সরঞ্জামের সংকট। এতে ন্যূনতম চিকিৎসার জন্য ছুটতে হয় দিনাজপুর ও রংপুর মেডিকেলে, যা কষ্টসাধ্য ও মুমূর্ষু রোগীর জন্য ঝুঁকিপূর্ণ। তবে স্বাস্থ্যসেবা নিশ্চিতে 2023 সালে দাঁড়িয়েপাড়ায় চীন বাংলাদেশের যৌথ অর্থায়নে 1000 শয্যার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তি স্থাপন করেন তৎকালীন বাণিজ্যমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। হেলিপ্যাড সহ অত্যাধুনিক সুযোগ সুবিধার নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ হাসপাতালটির নির্মাণ কাজও শুরু হয়। তবে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারে বন্ধ হয়ে যায় 2500 কোটি টাকার প্রকল্পটির সকল কার্যক্রম। বর্তমানে অলস পড়ে আছে 32 একর জায়গা। সদর হাসপাতালে নিয়ে গেলে ওখানে ডাক্তার নাই, নাই, আপনার মনে করেন যে গেলে রংপুরে রেফার করে দেয়, বিভিন্ন জায়গায় রেফার করে দেয়, তখন একটা হয়রানির শিকার হয়। পঞ্চগড়ের মানুষ, এত স্বল্প আয়ের মানুষ, কি করে তারা ইন্ডিয়া যাবে, কি করে তারা ঢাকা রংপুরে যায়, এই ব্যাপক পরিমাণ অর্থ ব্যয় করে চিকিৎসা করবে। সবার চিকিৎসা একটা হোক, এরকম একটা মেডিকেল আমরা চাচ্ছি। এই মেডিকেলটা হলে আমাদের এলাকার লোকজন কিংবা এই জেলার লোকজন লাভবান হবে। চীনের অর্থায়নে উত্তরাঞ্চলে মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় ফের আশায় বুক পাচ্ছেন জেলার প্রায় 12 লাখ বাসিন্দা। হাসপাতালটি পঞ্চগড়ে করার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন সর্বস্তরের মানুষ। তুলে ধরা হচ্ছে দাবির যৌক্তিকতা। চায়না যে রাষ্ট্রদূত ছিল উনি উদ্বোধন করে গেছেন, কিন্তু কি কারণে জানি না, এরপরে কার্যক্রম বন্ধ হয়ে গেল। 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি সেটা যদি এখানে হয় খুব সহজে বাস্তবায়ন করা সম্ভব হবে, কারণ এখানে অলরেডি একটা জায়গা নেওয়া আছে। প্রয়োজন হলে এখানে পঞ্চগড়ের মানুষ আরো জায়গা দিতে রেডিও আছে। জেলা প্রশাসন বলছে 1000 শয্যার হাসপাতাল করার মতো পর্যাপ্ত জায়গা রয়েছে এখানে। সাথে নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ হাসপাতালের 32 একর জমি দিতেও প্রস্তুত তারা। একজন চাইনিজ ইনভেস্টর বাংলাদেশ একজন এন্টারপ্রেনারের সাথে কোলাবোরেশনে একটি প্রাইভেট হসপিটাল স্থাপন করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। আমি ইতিমধ্যে কথা বলেছি তাদের সাথেও, তারাও বলেছেন আমাকে যদি এই জায়গাটিতে স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয় তাতেও তাদের কোনো আপত্তি নেই। রংপুর বিভাগের মধ্যে রংপুর, দিনাজপুর ও নীলফামারীতে রয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল। পঞ্চগড়ে চীনের অর্থায়নে মেডিকেল কলেজ হাসপাতালটি স্থাপিত হলে শুধু উত্তরাঞ্চল নয়, নেপাল, ভুটান সহ পার্শ্ববর্তী দেশগুলো এর সুযোগ সুবিধা পাবে। নিশ্চিত হবে প্রান্তিক জনপদের স্বাস্থ্যসেবা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত 8টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন রেলওয়ে কলোনি বস্তি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত যুবক টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকার একটি পুরাতন মালামাল বেচাকেনার দোকানে কাজ করতেন। রোববার রাতে স্থানীয় 2 যুবক তাকে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে এলো পাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকায় আধিপত্য নিয়ে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। আবার নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন সকাল। এবার জানাবো দেশের বাইরের খবর। আমিরাতে রপ্তানি খাতে যোগ হয়েছে দেশে নির্মিত জাহাজ। চলতি বছর দেশটিতে 10টি জাহাজ রপ্তানির চুক্তিবদ্ধ হয় চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। দেশের অর্থনীতিতে যা নতুন সম্ভাবনা বলছেন প্রবাসীরা। সম্ভাবনাময় এই খাত প্রসারিত করতে তৎপর রয়েছে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানগুলো। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি।
দেশের সম্ভাবনাময় ও ক্রমবিকাশমান শিল্প জাহাজ নির্মাণ, স্থানীয়ভাবে তৈরি জাহাজ রপ্তানি করার মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোতে জাহাজ নির্মাণ দেশের প্রধান প্রতিশ্রুতিশীল শিল্পে পরিণত হয়েছে। এবার দেশ থেকে 10টি জাহাজ রপ্তানি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ডের সাথে আমিরাতের শারজা ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লাইন্স চলতি অর্থ বছরে 10টি জাহাজ আমদানির লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়। ইতোমধ্যে গেল ফেব্রুয়ারিতে 2টি জাহাজ আমদানি করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া চলতি মাসে আরও 2টি জাহাজ রপ্তানির কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চুক্তিবদ্ধ মোট 10টি জাহাজের অবশিষ্ট 6টি চলতি বছরের মধ্যে রপ্তানি হওয়ার কথা রয়েছে। আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা বলা হয়, যে আমরা একটি নির্দিষ্ট প্রোডাক্টের উপরে 85-84% এক্সপোর্ট আর্নিং করে থাকি এবং আমরা এটা নতুন কোনো প্রোডাক্টের দিকে যাই না। তো এই ক্ষেত্রে যে জাহাজ রপ্তানির যে বিষয়টা, এটি একটি নতুন সংযোজন। আমি মনে করি যে এটি অন্যান্য নতুন নতুন সেক্টরকেও ইন্সপায়ার করবে। দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল উইং জানায়, আকৃতি অনুযায়ী প্রতিটি জাহাজ $4.5 থেকে $10 মিলিয়ন পর্যন্ত হতে পারে। 10টি জাহাজের আনুমানিক মূল্য প্রায় $55 থেকে $60 মিলিয়ন। চট্টগ্রাম থেকে রপ্তানি হওয়া জাহাজগুলো আমিরাতের তেল ও গ্যাস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের কাজে ব্যবহার করবে। এই খাতে আরো সম্ভাবনা দেখছেন প্রবাসীরা। ইদানিং আমরা দেখছি বা শুনছি বাংলাদেশ এখন খুব টেকনিক্যাল দিক দিয়ে খুব ডেভেলপ করেছে। এখন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে জাহাজ নিয়ে আসছে, বাংলাদেশ জাহাজ সংযুক্ত আরব আমিরাতে সাপ্লাই করেছে। আপনি কোনোদিন চিন্তা করতে পারেন যে বাংলাদেশের মতো দেশে যে আমরা কোনোদিন জাহাজ তৈরি করব, আমাদের জাহাজ বাইরে যাবে? এটা আমরা আগে কখন, আজ থেকে 50 বছর আগে, আমরা 40 বছর আগে আমাদের ছোট অবস্থার সময় আমরা কি চিন্তা করছিলাম যে আমাদের দেশ বা আমরা এটা করতে পারবো? তো আমাদের লোকজনের যে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, এই গ্লোবালাইজ এই অবস্থায়, এই যে আপনার টেকনোলজিক্যালের যে যুগে আসছি আমরা, বিভিন্ন জায়গাতে অভিজ্ঞতা নেওয়ার ফলে এখন আমাদের দেশে জাহাজ তৈরি করা সম্ভব হচ্ছে এবং এটা বহির্বিশ্বে রপ্তানি করার সুযোগ হচ্ছে। এই যে বিরাট অপরচুনিটি। বাংলাদেশ মিশন জানায়, অদূর ভবিষ্যতে দেশটিতে আরো জাহাজ রপ্তানির সম্ভাবনা রয়েছে। জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানগুলো আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছে। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। রান্না আর রন্ধনশৈলীর পার্থক্য বোঝাতে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় এক হয়েছিলেন বিভিন্ন দেশের পাকা রাঁধুনিরা। শুধু খাওয়ার উদ্দেশ্য নয়, রান্নার স্বাদ থেকে শুরু করে পরিবেশন পর্যন্ত সবখানে ফুটিয়ে তুলেছেন নিজ নিজ দেশের ঐতিহ্য। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। রাজধানী আলজিয়ার্সে শেষ হলো 3 দিনের কালিনারি আর্ট ফেস্টিভ্যাল। উৎসবে ঐতিহ্যবাহী খাবার নিয়ে আলজেরিয়ার রন্ধনশিল্পীদের সাথে প্রতিযোগিতায় নামেন আরও 14 দেশের বাঘা রাঁধুনিরা। রান্নার জ্ঞান বিনিময়ের প্রসার ঘটানোর পাশাপাশি সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী রন্ধনশিল্পের উদযাপন লক্ষ্য এই প্রতিযোগিতার। ফ্লেভার্স অব আওয়ার অ্যানসেস্টার্স বা আমাদের পূর্বসূরিদের রান্নার স্বাদ থিমে এই উৎসবের আয়োজন করে গোল্ডেন আফনাক অ্যাসোসিয়েশন ফর ট্যুরিজম অ্যান্ড কালিনারি আর্টস। ওকফলের ময়দায় তৈরি কুসকুসে সামুদ্রিক খাদ্য উপকরণ যোগ করা থেকে শুরু করে দক্ষিণের জনপ্রিয় শাকসুকা পরিবেশন করেন আলজেরীয় রন্ধনশিল্পীরা। প্রতিটি খাবারেই ছিল আলজেরিয়ার বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যের প্রতিফলন। طعم البلوط القلون بالفروي دماغ نوض في الجبل وهذا في البحر. يعني في بساطتها بصح الشعب البسكري ولا المشان في بسكرة يكبروا بالضيف نتاعهم ويديروها بالشعر. তুরস্ক, সিরিয়া, ইতালি, মিশর, রাশিয়া সহ নানা দেশের 180 জনের বেশি রন্ধনশিল্পী অংশ নেন প্রতিযোগিতায়। তাঁবুতে অস্থায়ী রান্নাঘরে একসাথে তৈরি করেন নিজ নিজ দেশের সেরা সব খাবার। শুধু খাওয়ার উদ্দেশ্যে নয়, রান্নার স্বাদ থেকে শুরু করে পরিবেশন পর্যন্ত সবখানে ফুটিয়ে তোলেন নিজ নিজ দেশের ঐতিহ্য আর স্বাদ। প্রমাণ করেন এক নয় রান্না আর রন্ধনশৈলী। يعني دمج ثقافات اللي هم المشاركين من جميع الدول، دمج ثقافاتهم مع بعض ومعرفة أطباقهم وتراثهم ومر حي يعني على الطبيعة. المطبخ السوري والمطبخ الجزائري، ونعرف الجزائريين على التراث السوري وعلى الحلويات السورية والطهي السوري، ونتعرف كمان على الحلويات الجزائرية والموروث الجزائري بشكل كامل.
প্রতিযোগিতা জুড়ে ছিল আরব খাবারের আধিপত্য। বিশেষ করে আলজেরিয়ার বিখ্যাত বাকলাভা আর সিরিয়ার পেস্তার পুরে ভরা পেস্ট্রির মতো ঐতিহ্যবাহী মিষ্টান্ন রঙিন করে তুলেছিল উৎসবকে। নুজহাত কামাল, এখন বিশ্ব। আবারও সময় হলো বিরতির। ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন সকাল। এবার খেলার প্রসঙ্গ। দেশের সমস্ত অনলাইন বেটিং সাইটগুলোকে আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়ের সাথে একযোগে কাজ করছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। ফিক্সিং ইস্যু নিয়েও বিসিবি এবং বাফুফেকে আরও বেশি কঠোর হওয়ার আহ্বান জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 5 আগস্টের ঘটনায় শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহার নিয়েও নিজের প্রতিক্রিয়া জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। অনলাইনে দিন দিন উদ্বেগজনক হারে বেড়েছে জুয়ার কালো থাবা। বিশেষ করে সামাজিক মাধ্যমগুলোতে যত্রতত্র চলছে বেটিংয়ের বিজ্ঞাপন। লেনদেন হচ্ছে কোটি কোটি টাকা। বিশেষ করে টার্গেট করা হচ্ছে তরুণ প্রজন্মকে। তরুণদের জুয়ার নেশা থেকে বাঁচাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কি করছে তারই ফিরিস্তি দিলেন উপদেষ্টা। আমরা যুবকদেরকে নিয়ে কাজ করি, সেই জায়গা থেকে আমাদের একটা কনসার্ন আছে। আমরা আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে এটাকে পুরোপুরি আইনের কাভারে নিয়ে আসবো। ফলে যে কেউ এটাকে প্রমোট করলে সেটাও আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ হবে এবং সেটাকে সেভাবে তখন আমরা ব্যবস্থা নিতে পারবো। দেশের ঘরোয়া লিগগুলোতে প্রায়শই ঘটছে ফিক্সিংয়ের মতো ন্যাক্কারজনক ঘটনা। তাই পাতানো খেলা বন্ধে দেশের ক্রীড়াঙ্গনে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিলেন ক্রীড়া উপদেষ্টা। ফিক্সিং একটা গ্লোবাল প্রবলেম এবং ফিক্সিং এর ব্যাপারে আমরা এর মধ্যেই বিসিবির সাথে কথা বলেছি। যেমন ডিভিশনাল ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের ম্যাচগুলোতেও ফিক্সিং এর অনেক অভিযোগ আসে। তো সেক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু টেকনোলজির মাধ্যমে এই ফিক্সিংটাকে অ্যাড্রেস করে থাকে। আমরাও সেটা নিয়ে কাজ করছি যাতে করে উন্নত টেকনোলজির মাধ্যমে ফিক্সিং সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব হয়। বিসিবি, বাফুফে, আমাদের যে ক্রীড়া ফেডারেশনগুলো আছে তারা এটা নিয়ে কাজ করছে। শুটিং ফেডারেশনের অস্ত্রগুলি দায়িত্বশীলদের যোগসাজশে জুলাই অভ্যুত্থানে ব্যবহার করা হয়েছে এমন মন্তব্যেরও ব্যাখ্যা দেন আসিফ মাহমুদ। এই কনসার্নটা আমাদের কাছে এসেছে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সেই জায়গা থেকে আমরা আরও ফার্দার এটা ইনভেস্টিগেশন করব যে কোথায় হয়েছে এবং কতটুকু হয়েছে। ইতিমধ্যে আমাদের কাছে একটা প্রাইমারি রিপোর্ট আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে সামনের দিনে যেন এরকম সেন্সিটিভ যে ফেডারেশনগুলো আছে সেখানে এমন কোনো লিডারশিপ না আসে যারা আবার এ ধরনের কোনো কিছু ঘটাতে সহায়তা করতে পারে। রোববার সন্ধ্যায় জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে দুস্থ ও সুবিধাবঞ্চিত ক্রীড়াবিদদের অনলাইনে ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা। 2026 সাল থেকে মাসিক ভাতা 3000 টাকা দেওয়ারও ঘোষণা দেন উপদেষ্টা। ফারহান ইহসান, এখন ঢাকা। এখন সকালে শিরোনামগুলো আরও একবার। রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসার পানিতে তীব্র দুর্গন্ধ, মিলছে পোকা, ঝুঁকি বাড়ছে পানিবাহিত রোগের। জল খাওয়ানো যায় না, রান্ধানো যায় না, পানির ভিতরে ময়লা আসে। এরকম দুর্গন্ধ যুক্ত পানি আমাদের বাসায় আসে। আমরা পানির জন্য রান্না করতে পারি না, কোনো কিছু করতে পারি না, অনেক অসুবিধা। জামায়াতে ইসলামীর নিবন্ধন মামলা শীঘ্রই নিষ্পত্তির আশা। চলছে নির্বাচনের প্রস্তুতি, চূড়ান্ত দলীয় প্রার্থীও। বে টার্মিনালের অবকাঠামো উন্নয়নে বাড়বে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা, বড় জাহাজ ফেরাতে চ্যানেল খননের দাবি। এবং নিষেধাজ্ঞা অমান্য করেই সাগর ও নদী থেকে গলদা, বাগদা চিংড়ির রেণু আহরণ, হুমকিতে জীববৈচিত্র্য। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।